সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। আজ একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এর ফিজিক্যাল এডুকেশনের ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের বলে দেব। প্রশ্ন উত্তরগুলো বা সাজেশন বলে দেওয়ার আগে আমি কিছু কথা তোমাদের বলে দিতে চাই। যে অনেকেই ভিডিও দেখছো, আমার ভিউস আসছে কিছু কিছু যত ছোট্ট চ্যানেল তো কিছু ভিউস আসছে, অনেকেই 550, 1000 ভিউস, 1500 ভিউসও হয়েছে ফিজিক্যাল এডুকেশনের বিষয়ে, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছো না, দেখে ভিডিও ওয়াচ টাইমও হচ্ছে, দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করছো না। এটা কিন্তু মানে আমার পক্ষে মানে পরবর্তীকালে যে ফিজিক্যাল এডুকেশনের জন্য ভিডিও ভিডিও দেওয়াটা বা কোশ্চেন দেওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে। কারণ আমি তো কিছু প্রফিট পাচ্ছি না, প্রফিট তো আমার তো একটা দরকার। আমার ভালো লাগা কি তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের কমেন্ট, তোমরা অনেকেই কমেন্ট করো স্যার এই অধ্যায়টা দাও। তাই আমি 1 মাস ভিডিও দিচ্ছিলাম না, তারপর আবার দেওয়া শুরু করেছি ফিজিক্যাল এডুকেশনের বিষয়ে। অন্যান্য সাবজেক্টে দিচ্ছিলাম কিন্তু ফিজিক্যাল এডুকেশনের দিচ্ছিলাম না। তো দিচ্ছি, যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পুরানো যারা স্টুডেন্ট তারা তো সাবস্ক্রাইব করে রেখেছো, তারা জানে এর আগে কতটা হেল্প হয়েছে ফিজিক্যাল এডুকেশনে আমার এই চ্যানেল থেকে ভিডিও দেখে এবং আমার নোটসগুলো দেখে। যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা দেখো আমি কিভাবে নোটসগুলো লিখিয়েছি, উত্তরগুলা তোমাদের কোনো স্যার এইভাবে কোন তোমাদের নোটস লিখেছে কিনা, এত সহজ সরল এবং ভিন্ন, বইয়ের সাথে কোনো মানে তুলনাই হয় না এই যে যে নোটসগুলো তোমাদের প্রোভাইড করছি। তো দেখো আজ আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের নোটসগুলো দেখাবো। এগুলা যেহেতু স্কুলেরই কোশ্চেন হয়, মানে তোমরা জানো 11টা স্কুল থেকে কোশ্চেন করে, বেশিরভাগ স্কুলে আমার মনে হয় এই ধরনের এই কোশ্চেনগুলোই আসতে পারে। তো দেখো সব স্কুলে তো আর মিলবে না। তো ষষ্ঠ অধ্যায় থেকে আমি তোমাদের মাত্র 2টি কোশ্চেন রেখেছি, যেটা তোমরা শারীরিক জৈবিক এটা পদ্ধতির যে অধ্যায়টা ষষ্ঠ অধ্যায়। প্রথমে আমি যে কোশ্চেনটি রেখেছি সেটা হলো, বৃদ্ধি ও বিকাশ বলতে কি বোঝো, বৃদ্ধি ও বিকাশের পার্থক্য তুলে ধরো। তোমাদের দেখবে বৃদ্ধি ও বিকাশের পার্থক্যটা অন্যভাবে লেখা আছে, এখানে আমি ঠিক অন্যভাবে লিখেছি। দেখো প্রথমে তোমরা এইভাবে লিখবে, বৃদ্ধি। বৃদ্ধি বলতে সাধারণত পরিমাণগত পরিবর্তন বোঝানো হয়, যেমন আকার, সংখ্যা বা পরিমাণে বৃদ্ধি। এটি একটি পরিসংখ্যানগত বিষয় যেখানে কোনো কিছু বাড়তে থাকে বা সম্প্রসারিত হয়। উদাহরণস্বরূপ শারীরিক বৃদ্ধি, যেমন শরীরের উচ্চতা বা ওজন বৃদ্ধি। তারপর কি আছে, বিকাশ। বিকাশ হলো গুণগত পরিবর্তন বা উন্নতি। এটি একটি বৃহত্তর ধারণা যা বিভিন্ন স্তরে হতে পারে, যেমন মানসিক, সামাজিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক বিকাশ। সারা জীবনব্যাপী আমাদের জীবনে যে সমস্ত পরিবর্তন আসে তাই হলো বিকাশ। উদাহরণ, একটি শিশু প্রথমে বসে, তারপর হামাগুড়ি দেয়, এরপর দাঁড়ায়, পরে হাঁটতে পারে, এটি হলো বিকাশ। বুঝতে পেরেছো? তারপর কি আসবে না, বৃদ্ধি ও বিকাশের পার্থক্য। আমি তোমাদের যেভাবে পার্থক্যটা লিখিয়েছি সেটা দেখো, এই ধরনের পার্থক্য তোমাদের বইয়েও নেই আর কেউ লিখাবেও না। তো দেখো পার্থক্যটা তোমরা ছক করেও লিখতে পারো। প্রথমে বৃদ্ধি বিকাশের একটা করলে, তারপর ছক করে যাবে, বৃদ্ধি এক সাইডে লিখলে, তারপর লিখলে তোমাদের এই যে ধারণা লিখলে এক সাইডে, তারপর লিখলে বৃদ্ধি, তারপর বিকাশ, 3টে ছক হবে। তো দেখো এইভাবেও তোমরা লিখতে পারো, আমি দেখিয়ে দিই। ধারণা লিখলে 1 পয়েন্ট, বৃদ্ধি। এটি পরিমাণগত পরিবর্তন বোঝায়, যা শরীর বা যে কোনো বিষয়ের আকার, সংখ্যা বা পরিমাণে বাড়ানোর প্রক্রিয়া। তারপর বিকাশ সম্পর্কে ধারণা, এটি গুণগত পরিবর্তন বা উন্নতির প্রক্রিয়া যেখানে কোনো বিষয় তার পরিপূর্ণতা অর্জন করে এবং নতুন দক্ষতা বা ক্ষমতা তৈরি হয়। তারপর কি হয়েছে না, প্রকৃতি। প্রকৃতি 2 নম্বর পয়েন্ট, বৃদ্ধি। এটি সাধারণত শারীরিক বা পরিমাণগত পরিবর্তন, উদাহরণ কোনো বস্তু বা মানুষের উচ্চতা বা ওজন বৃদ্ধি। তারপর কি রয়েছে, বিকাশ। এটি গুণগত পরিবর্তন যা মানসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক স্তরে ঘটে। মানে যখন আমরা পরপর বড় হই, বই পড়ে যা শিখছি বা আমাদের সামাজিক শিক্ষা, এগুলো হলো বিকাশের মধ্যে পড়ে। বুঝতে পেরেছো? আর বৃদ্ধি হলো উচ্চতা, মোটা হওয়া, মানে আমাদের শরীরের গঠন নিয়ে। তারপর কি রয়েছে, সীমাবদ্ধতা 3 নম্বর পয়েন্টে। বৃদ্ধি দেখো, এটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত চলতে থাকে, যেমন কোনো নির্দিষ্ট উচ্চতা বা পরিমাণ পর্যন্ত বৃদ্ধি। বিকাশ, এটি সীমাহীন হতে পারে এবং কখনো সম্পূর্ণভাবে শেষ হয় না, কারণ বিকাশের প্রক্রিয়া অনন্তকাল পর্যন্ত চলতে পারে। আমরা যদি পড়াশোনায় মানে কিছু বেশি পড়তে থাকি, শিক্ষা লাভ করতে থাকি, তো বই থেকে পড়াশোনার কোনো শেষ নেই, এটাই হলো বিকাশ। বুঝতে পেরেছো? এর আরও পয়েন্ট রয়েছে, আমি আরও 3টি পয়েন্ট রেখেছি। দেখো 4 নম্বরে যেটা রেখেছি সেটা হলো পরিমাপযোগ্য, দিয়ে লিখবে বৃদ্ধি। এটি সহজে পরিমাপযোগ্য উচ্চতা, ওজন, সংখ্যার পরিবর্তন। মানে এক সময় তো আমাদের গিয়ে উচ্চতাটা থেমে যায়, উচ্চতা তো আমরা পরপর বাড়তে থাকি না, একটা বয়স পর্যন্ত উচ্চতা থেমে যায়, ওজন বৃদ্ধি পায়, কখনো ওজন কমে, এটাই হলো মানে বৃদ্ধির অংশ। আর বিকাশ, এটি পরিমাপ করা কঠিন, কারণ এটি ব্যক্তি নির্ভর, ব্যক্তির মানসিক নৈতিক উন্নতি বোঝায়, যা সরাসরি পরিমাপ করা সম্ভব নয়। মানে তোমরা যদি কেউ পড়তে চাও, পড়াশোনা করতে চাও, তোমাকে তো কেউ বাধা দিতে পারবে না, এটাই হলো বিকাশের মধ্যে পড়ে। তারপর 5, উদাহরণ, বৃদ্ধি একটি গাছের উচ্চতা বা কোনো শিশুর শারীরিক বৃদ্ধি। বুঝতে পেরেছো? বিকাশ একজন ব্যক্তির চিন্তাধারা বা সমাজে তার ভূমিকা এবং সম্পর্কের উন্নতি। সময়কাল,
বৃদ্ধি এটি দ্রুত ঘটে এবং সাধারণত শারীরিক বা পরিমাণগত পরিবর্তন দ্রুত ঘটে। বিকাশ এটি ধীরে ধীরে ঘটে এবং সময়ের সঙ্গে সঙ্গে ব্যক্তি বা সমাজের মানসিক সামাজিক পরিবর্তন ঘটে। বুঝতে পেরেছো? এখানে আমার নামটা সিগনেচার করা রয়েছে। এরপর আমি তোমাদের 2 নম্বর যে কোশ্চেনটি রেখেছি সেটা দেখো, এই অধ্যায় থেকে বেশি কোশ্চেন হয় না। সেটা হলো খুবই সহজ সরল একটা নোট, এটাও আসতে পারে। এই দুটো তোমরা এই অধ্যায় থেকে করে যাবে। এখান থেকে মোস্টলি 3টি কোশ্চেন হয়, তো আমি এই দুটি দিয়েছি। তো দেখো, শিশুর দৈহিক বিকাশের দিকগুলি বর্ণনা করো। খুবই সহজ সরলভাবে লিখে রেখেছি, দেখো আমার নিজের স্টাডি গেট চ্যানেলের দেখো, দৈহিক বিকাশ বিশেষ ছন্দে হয়, সমান হারে বৃদ্ধি সবসময় লক্ষ্য করা যায় না। দেহের অঙ্গ প্রত্যঙ্গের বিকাশের নিজস্ব নিয়ম আছে, তবে একটি নিয়ম লক্ষ্য করা যায় যাকে বৈজ্ঞানিক নাম দিয়েছে ল অফ ডেভেলপমেন্ট ডিরেকশন। বুঝতে পেরেছো? তারপর কি লিখবে না, শিশুর একটা সিম্বল দিবে, তারপর এখানে লিখবে শিশুর দৈহিক বিকাশের দিকগুলি প্রধানত নিম্নলিখিত। তোমাদের বইয়ের সঙ্গে মিলাবে এইরকম নেই, কিন্তু একদম সম্পূর্ণ আলাদাভাবে এই পয়েন্টগুলো লেখানো হয়েছে, একদম পয়েন্ট করে। বইয়ে এরকম নেই। শিশুর জন্মের পর এখানে প্রথম লিখবে শারীরিক বৃদ্ধি, 1 নম্বর পয়েন্ট। শিশু জন্মের পর প্রথম কিছু বছরে দ্রুত শারীরিক বৃদ্ধি ঘটে। উচ্চতা ও ওজন বৃদ্ধি, দাঁতের বৃদ্ধি এবং মাংসপেশি ও হাড়ের শক্তি বৃদ্ধি এই পর্যায়ে ঘটে। তারপর 2 নম্বরে লিখবে অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা। শিশুদের হাত, পা, চোখ, কান এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা বিকশিত হতে থাকে। প্রথমে তারা মাথা ঘোরাতে পারে, পরে হাত পা ব্যবহার করে বসা, দাঁড়ানো বা হাঁটা শুরু করে। মস্তিষ্কের বিকাশ, তারপর মস্তিষ্কের বিকাশ আছে 3 নম্বরে। পয়েন্টগুলো কিন্তু পরপরভাবে লিখতে হবে। শারীরিক উন্নতির পাশাপাশি শিশুর মস্তিষ্কও দ্রুত বিকশিত হয়। এটি মেমোরি, চিন্তা করার ক্ষমতা, ভাষা শেখার ক্ষমতা এবং সঠিক শারীরিক কার্যকলাপের জন্য প্রয়োজনীয় সম্বন্ধের বিকাশ ঘটায়। 4, মোটর দক্ষতা। শিশুদের মোটর দক্ষতা যেমন হাঁটা, দৌড়ানো, বসা, চলাফেরা ইত্যাদি ধীরে ধীরে বিকশিত হয়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তারা আরও শারীরিক কার্যক্ষমতা অর্জন করে। 5, স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়ে ওঠে, তবে প্রথমে কয়েক বছর তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সীমিত থাকে। যথাযথ পুষ্টি, স্বাস্থ্যকর জীবনযাত্রা দ্বারা তার বিকাশ ঘটে। তারপরে একটা সিম্বল দিবে, এই কথাটা লিখবে মূল্যায়ন লিখে। শিশুদের দৈহিক বিকাশ মূল দিকগুলির মধ্যে শারীরিক বৃদ্ধি, অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা, মস্তিষ্কের বিকাশ, মোটর দক্ষতা, স্বাস্থ্য প্রতিরোধ ক্ষমতা অন্তর্ভুক্ত রয়েছে। এগুলি শিশুদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো তোমাদের এখান থেকে তাহলে আমি কয়টি কোশ্চেন দিলাম? মাত্র 2টি, ষষ্ঠ অধ্যায় থেকে। বৃদ্ধি ও বিকাশ বলতে কি বোঝো, বৃদ্ধি বিকাশের পার্থক্য এবং শিশুর দৈহিক বিকাশের দিকগুলি বর্ণনা করো। তোমরা এই 2টি কোশ্চেন অবশ্যই ষষ্ঠ অধ্যায় থেকে দেখেছো এবং করো। আর যারা নতুন দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সহযোগিতা আমার প্রয়োজন। বুঝতে পেরেছো? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলের পরীক্ষা ভালো হয় যেন, এই আমি কামনা করি। এছাড়াও বাকি যে অধ্যায়গুলো আসছে আমি খুব তাড়াতাড়ি ভিডিও পরীক্ষার আগে তোমাদের প্রোভাইড করে দিও। তোমরা দেখেছো, অবশ্যই আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা 80% 90% এখান থেকে কমন পাবে। প্রতিটা অধ্যায়ের এর আগে আমি 5টি অধ্যায়ের ভিডিও করিয়ে রেখেছি, সেগুলো তোমরা যারা নতুন তারা দেখে নিও। বুঝতে পেরেছো? তাহলে রাখি।